আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা ইন্ডেক্স প্রপার্টির ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো ইন্ডেক্স প্রপার্টির এই সেশনের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ থাকবে বা যে ক্লাসগুলো আমরা করব সেটার মধ্যে একটা হলো অ্যাক্টিভিটি অফ প্লে। অ্যাক্টিভিটি অফ প্লে। তো অ্যাক্টিভিটি অফ প্লে বলতে কি বোঝায়? সাধারণত সেই জিনিসটা আমরা একটু বুঝি। আমি তোমাদেরকে সংজ্ঞা বলে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো যে ওয়াটার কন্টেন্টের চেঞ্জের ফলে ওয়াটার কন্টেন্টের সয়েলের ভিতরে ওয়াটার কন্টেন্টের পরিবর্তনের ফলে সয়েলের যে হ্রাস বা বৃদ্ধি হয়, সয়েলের আয়তনের যে হ্রাস বা বৃদ্ধি হয়, এই ধর্মটাকেই বলা হয় অ্যাক্টিভিটি অফ প্লে। এই ধর্মটাকে কি বলা হয়? অ্যাক্টিভিটি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, সয়েলের অ্যাক্টিভিটি নাম্বারের উপরে ডিপেন্ড করে আমরা একটা সয়েলকে বলতে পারি যে এই সয়েলটা ইনঅ্যাক্টিভ সয়েল, নরমাল অ্যাক্টিভ সয়েল না অ্যাক্টিভ সয়েল। তো এই অ্যাক্টিভিটি নাম্বারটা বাহির করা হয় এইভাবে যে অ্যাক্টিভিটি নাম্বার এসি দ্বারা প্রকাশ করা হয়। অ্যাক্টিভিটি নাম্বার এসি ইকুয়াল টু কি লেখা হয়? যে প্লাস্টিক ইনডেক্স ডিভাইডেড ড্রাই ওয়েট, অর্থাৎ 0.002 মিলিমিটার অপেক্ষায় ক্ষুদ্র, অপেক্ষায় সূক্ষ্ম, 0.2 আকার হতে ক্ষুদ্র, 0.2 মিলিমিটার হতে সূক্ষ্ম, যদি আমি কথা বলি সূক্ষ্ম কণা শুষ্ক, এর অনুপাতকে বলা হয় হলো অ্যাক্টিভিটি নাম্বার। প্লাস্টিক ইনডেক্স, এখন দেখো 0.002 মিলিমিটার হতে সূক্ষ্ম কণা বলতে কি বোঝায়? এটা কিন্তু আমরা বলতে পারি ক্লে, ক্লে এর পরিমাণ অথবা ক্লে এর শুষ্ক। আমরা এই কথা না বলে 0.002 মিলিমিটার হতে সূক্ষ্ম কণার শুষ্ক শুষ্ক একক শুষ্ক ওজন না বলে বলতে পারি কি ক্লে এর ওজন। সহজ কথা, কারণ এর থেকে ছোট আকারের কণাকে আমরা কি বলি? ক্লে বলি। তার মানে আমরা অ্যাক্টিভিটি নাম্বার ইকুয়াল টু আইপি ডিভাইডেড ক্লে এর ওজন বলতে পারি আর কি। তো এটা লেখার প্রয়োজন ছিল না, তারপরে লিখে দিলাম। ক্লে এর ওজন তোমরা লিখতে পারো। তো এখন যদি তুমি এখানে আইপি এর মান, আমরা জানি প্লাস্টিক ইনডেক্স এর মান সাধারণত আমরা পার্সেন্টেজে বসাই, তো তুমি যদি উপরে পার্সেন্টেজে বসাও তাহলে এখানেও এর ওজনটা পার্সেন্টেজে বসাতে হবে, শতকরা পরিমাণে বসাতে হবে। তুমি যদি এইটা স্বাভাবিকভাবে বসাও যে কোনো পার্সেন্টেজ ছাড়া এমনি নরমাল মান বসালা, তাহলে এইটাও তোমাকে নরমাল মান বসাতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তুমি এইটা পার্সেন্টে বসালে এইটা পার্সেন্টে বসাতে হবে, এটা নরমাল বসালে এই মানটাও নিচেও নরমাল মানটা বসাতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো এই অ্যাক্টিভ নাম্বার উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে সয়েলের অ্যাক্টিভিটিটা ক্লাসিফিকেশন করতে পারি সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হলো অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে সয়েলের ক্লে ক্লাসিফিকেশন। সাধারণত এই অ্যাক্টিভিটিটা ক্লে সয়েলেরই হয় আর কি। বুঝতে পারছো? বালি বা অন্য মাটির সাধারণত অ্যাক্টিভিটি হয় না, ক্লে সয়েলেরই অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভ নাম্বারটা বা ক্লে সয়েলেরই হয় আর কি। ক্লে সয়েলেরই একটা ধর্ম। বুঝতে পারছো? আচ্ছা, তো এই অ্যাক্টিভিটি নাম্বার যখন 0.75 এর থেকে কম, তাকে আমরা বলি হলো ইনঅ্যাক্টিভ সয়েল। যখন আমাদের এই অ্যাক্টিভিটি নাম্বারের মানটা আসবে কত? 0.75 থেকে 1.4 এর মধ্যে আর কি, তখন আমরা তাকে নরমাল অ্যাক্টিভ ক্লে বলবো। আর যখন 1.4 এর থেকে অ্যাক্টিভিটি নাম্বারটা আমাদের কি আসবে, বড় আসবে, তখন আমরা তাকে অ্যাক্টিভ ক্লে বলবো আর কি। বুঝতে পারছো? দেখো আমরা এখন সেনসিটিভিটি অফ ক্লে নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, তো সেনসিটিভিটি অফ ক্লে বলতে কি বোঝায়? যে একটা ক্লে সয়েলের আনডিস্টার্ব যে স্ট্রেংথটা আছে আর রিমোল্ড স্ট্রেংথ আছে। ধরো যে আনডিস্টার্ব স্ট্রেংথ বলতে কি বোঝায়? তুমি এক জায়গাতে একটা সয়েল আছে, অনেক দীর্ঘদিন যাবত থেকে আছে আর কি। ওকে, তো তুমি ওই জায়গাতে ডিস্টার্ব করোনি, কোনো এক্সকাভেশন কাজ করোনি, মাটিকে আলগা করোনি, এই অবস্থায় সয়েলের ভিতরে যে স্ট্রেংথ সে বহন করে, তার যে হলো পোটেনশিয়াল স্ট্রেংথ আছে, এইটাকে আমরা বলি হলো আনডিস্টার্ব স্ট্রেংথ। ঠিক আছে? তুমি ওই সয়েলকে যখন এক্সকাভেশন করছো, উঠায় নিয়ে আসছো ল্যাবরেটরিতে, তাহলে এর ভিতরে কি হয়ে গেছে?
কিছুটা স্ট্রেংথের চেঞ্জিং এসে গেছে, তার ভিতরে কিছু প্রপার্টি রিসেটেলমেন্ট হয়েছে, তার ভিতরে কিছু ধর্ম সয়েলের ভিতরে তুমি একটু নাড়াচাড়া যদি সয়েলকে করো, তাদের ভিতরে কিছু ধর্মের মধ্যে পরিবর্তন আসবে না। তো এইটাকে যে তুমি এক্সকাভেশনের পরে যে সয়েলটা পাবা সেটাকে আমরা বলি হলো রিমুভ সয়েল। হ্যাঁ, তো এই আনডিস্টার্বড সয়েল যেটা এক্সকাভেশনের পূর্বে অর্থাৎ খননের পূর্বে যে সয়েলটা ছিল সেইটার স্ট্রেংথ, আর এক্সকাভেশনের পরে খননের পরে যে সয়েলটা পাবা তার স্ট্রেংথের অনুপাতকে আমরা বলি হলো সেনসিটিভিটি। আমরা তাকে কি বলি? সেনসিটিভিটি। একে এস দ্বারা প্রকাশ করা হয়, একে হলো আমরা সেনসিটিভিটি বলি। সেনসিটিভিটি আসলে হলো বুঝাই হলো লস অফ স্ট্রেংথের পরিমাণকে। কারণ সেনসিটিভিটি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? যে সেনসিটিভিটি রিপ্রেজেন্ট অ্যাজ এ লস অফ স্ট্রেংথ অফ সয়েল। তো সেনসিটিভিটিটা আসলে কি? আমাদের সয়েলের স্ট্রেংথের লসের যে পরিমাণটা আসলে দেবে ইন টার্মস অফ লস অফ স্ট্রেংথ কে আমরা সাধারণত সেনসিটিভিটি হিসেবে বলতে পারি। তাহলে আমরা সেনসিটিভিটি কিভাবে বাইর করব বুঝতে পারছো? সেনসিটিভিটি ইকুয়াল টু যে আনডিস্টার্ব স্যাম্পলের স্ট্রেংথ অর্থাৎ এক্সকাভেশনের পূর্বে যে সয়েলের স্ট্রেংথটা ছিল সেইটা এবং এক্সকাভেশনের পরে সয়েলের যে স্ট্রেংথটা আছে সেইটার অনুপাতকে আমরা সেনসিটিভিটি বলবো। এই সেনসিটিভিটির উপর ডিপেন্ড করে কোনটা হলো আমাদের সাধারণত এই ক্লে সয়েলেরই আবার সেনসিটিভিটি হয়। সাধারণত ক্লে সয়েলেরই কি হয়? সেনসিটিভিটি এই প্রপার্টিগুলো থাকে আর কি। তো সেনসিটিভিটি যদি 1 হয়, সাধারণত এসটি এর মান যদি 1 হয় তাহলে আমরা তাকে ইনসেনসিটিভ ক্লে আর কি। বুঝতে পারছো? 1 থেকে 2 এর মধ্যে হলে লো সেনসিটিভ, 2 থেকে 4 এর মধ্যে হলে আমরা মিডিয়াম সেনসিটিভ বলতে পারি, 4 থেকে 8 এর মধ্যে হলে আমরা সেনসিটিভ ক্লে বলি, 8 থেকে 16 এর মধ্যে হলে আমরা বলি হলো এক্সট্রা সেনসিটিভ ক্লে, আর 16 এর বেশি হয়ে গেলে 16 এর বেশি যদি হয় এসটি এর মান তাহলে আমরা তাকে বলি হলো কুইক ক্লে। বুঝতে পারছো? এই হলো আমাদের সেনসিটিভিটির উপরে ডিপেন্ড করে ক্লের ক্লাসিফিকেশন। বুঝতে পারছো? সেনসিটিভিটি কিভাবে বাই করব আর ক্লে ক্লাসিফিকেশনটা কি ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো হয়তো আমাদের প্রয়োজন মানে পড়বে কিনা আমি বলতে পারতেছি না, তবে এই সূত্রটা মনে রাখবা। হ্যাঁ, তো হয়তো তোমাকে চাইবে না যে কোনটা মিডিয়াম লো সেনসিটিভ, কোনটা লো সেনসিটিভ ক্লে, এক্সট্রা সেনসিটিভ কুইক ক্লে, কোনটা এরকম হয়তো চাইতে নাও পারে আর কি, চাওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি সূত্র শুধু মনে রাখলে হবে। তো চলো আমরা একটু সয়েলের থ্রিক্সোটপিক ধর্ম সম্পর্কে একটু ধারণা নিই। সয়েলের থ্রিক্সোটপিক ধর্ম আসলে মূলত তেমন কিছু না। সয়েলের যে ধর্মের কারণে তুমি যে এই যে এক্সকাভেশন করছো আর কি, রিমোল্ড ক্লে করছো, রিমোল্ড এই এক্সকাভেশনের পরে সয়েলটাকে তুমি যদি এক জায়গাতে রেখে দাও, সে সময়ের সাপেক্ষে আর কি ফর দ্য টাইম বিং সে একটা সময় তার কিছু হারানো শক্তি সে কিছুটা ফিরে পাবে। এই সয়েলের যে ধর্মের কারণে তার হারানো কিছু শক্তি সে গেইন করতেছে আর কি, এই ধর্মটাকে বলা হয় সয়েলের থিক্সোটপি ধর্ম। বুঝতে পারছো কথাটা? তাহলে থিক্সোটপিটা কি বুঝতে পারছো? দেখো আমি যদি একটু সাইডে তোমাদেরকে এই জায়গাতেই দেখাই যে থিক্সোটপি, থিক্সোটপিটা কি? সয়েলের একটা ধর্ম, যে ধর্মের কারণে সে কি হয় পূর্বের হারানো শক্তি কিছুটা ফিরে পায়। কিছু পূর্বের সে হারানো শক্তি যেটা হলো তোমার এক্সকাভেশনের মাধ্যমে আনডিস্টার্ব হওয়ার মাধ্যমে হারায় ফেলছে, তুমি খনন করছো এই কারণে হারায় ফেলছে। তুমি যদি ওইটাকে আবার ওই জায়গাতে রেখে দাও, সময়ের সাপেক্ষে তার কিছু প্রপার্টি কি হবে আবার সে ফিরে পাবে, তার রিসেটেলমেন্ট হবে তার প্রপার্টির ভিতরে। তো যখন এই যে সয়েলের যে ধর্মের কারণে এই ঘটনাটা ঘটতেছে তার পূর্বের আবার হারানো শক্তিটা কিছুটা ফিরে পাচ্ছে, এই ধর্মটাকে আমরা বলি হলো থিক্সোটপি। আশা করি তোমরা থিক্সোটপি কি জিনিস এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, সয়েলের থিক্সোটপি ধর্মটা ক্লিয়ার। এইটা বাহির করার জন্য ওইরকম কোনো সূত্র বা ইয়ে নাই, তো এইটা মূলত সয়েলের একটা ধর্ম, এই জিনিসটাকে বোঝায় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা রিলেটিভ ডেনসিটি সম্পর্কে একটু ধারণা নিই। রিলেটিভ ডেনসিটিটা কি জিনিস খেয়াল করো। রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি বলতে আসলে মূলত কি জিনিসকে বোঝায় বলো তো? রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি বলতে কি বোঝায়? সাধারণত একটা সয়েলের মধ্যে রিলেটিভ ডেনসিটিকে সাধারণত আমরা হলো আই দ্বারা প্রকাশ করি, আইডি দ্বারা। তো রিলেটিভ ডেনসিটি বলতে বোঝায় হলো সাধারণত প্রকৃত ভয়েডের চেঞ্জিং ভয়েড, যেটা প্রকৃত ভয়েডের চেঞ্জ এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ ভয়েডের চেঞ্জের অনুপাতকে আমরা বলি হলো রিলেটিভ ডেনসিটি। প্রকৃত ভয়েডের চেঞ্জ অর্থাৎ কতটুকু পরিবর্তন হলো,
প্রকৃত ভয়েডের চেঞ্জ ডিভাইডেড ম্যাক্সিমাম ভয়েডের চেঞ্জের অনুপাতকে আমরা বলি হলো রিলেটিভ ডেনসিটি। তো এইটাকে আরেকটা ভাবে লেখা যায়, রিলেটিভ ডেনসিটি ইকুয়াল টু আমরা এইভাবেও লিখতে পারি 1 ডিভাইডেড গামা ডি মিনিমাম, ঠিক আছে, আর 1 ডিভাইডেড গামা ডি এটা হলো ফিল্ডে 1 ডিভাইডেড গামা ডি মিনিমাম মাইনাস 1 ডিভাইডেড গামা ডি ম্যাক্সিমাম, ঠিক আছে, 1 ডিভাইডেড গামা ডি। তো এইভাবে আমরা লিখতে পারি, কারণ কি দেখো যেখানে ভয়েড রেশিও ম্যাক্সিমাম আছে, ভয়েড রেশিও অনেক বেশি, সেখানে হলো ড্রাই ডেনসিটিটা কি হবে, ভয়েড অনেক বেশি আছে, ডেনসিটি কম হবে, কারণ ভলিউম বেড়ে যাচ্ছে না। আমরা ডেনসিটি সমান কি জানি, ভয়েড ডিভাইডেড ভলিউম। তো ম্যাক্সিমাম ভয়েড রেশিও আছে, ভয়েড রেশিও অনেক বেশি, তাহলে ভলিউম বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে গেলে আমাদের ডেনসিটিটা কমে যাবে না। তার মানে যখন আমাদের ম্যাক্সিমাম ভয়েড রেশিও তখন মিনিমাম ডেনসিটি, আর এইটা হলো ন্যাচারাল ভয়েড রেশিও, ন্যাচারাল ডেনসিটি বা ফিল্ড ডেনসিটি যেটা আমরা বলি, অনেক সময় এটাকে এফ আই ফিল্ডে লেখা হয়। আবার এইটা কি যেহেতু ম্যাক্সিমাম ভয়েড রেশিও, তাহলে আমাদের মিনিমাম গামা ডি, মিনিমাম ভয়েড রেশিও ম্যাক্সিমাম গামা ডি, বুঝতে পারছো? এইভাবেও আমরা এই সূত্রটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কনভার্ট করলে এই সূত্রটা আসবে, ঠিক আছে। তো এখানে বলতে এই ই ম্যাক্স বলতে কি বোঝায় একটু বোঝো। ই ম্যাক্স বলতে বোঝায় যে একটা সয়েলের সর্বোচ্চ কি পরিমাণ ভয়েড রেশিও হতে পারে, ম্যাক্সিমাম ভয়েড রেশিওর পরিমাণ, ম্যাক্সিমাম ভয়েড রেশিও। এটা সাধারণত ল্যাবে করা হয় আর কি, একটা সয়েলকে কালেক্ট করে নিয়ে এসে ল্যাবে তার ম্যাক্সিমাম ভয়েড রেশিও কত করা যায় সেই জিনিসটা। এটা হলো আমরা অনেক সময় বলতে পারি যে ম্যাক্সিমাম ভয়েড রেশিও এট ল্যাব, ল্যাবে আমাদের ম্যাক্সিমাম ভয়েড রেশিও কতটুকু। আর ই মিনিমামটাও এই ল্যাবে আমরা হলো মিনিমাম একটা সয়েলের ভিতরে মিনিমাম কি পরিমাণ ভয়েড রেশিও করতে পারি, নিয়ে আসতে পারি, তাকে সেইটা হলো কম্প্রেস করে হোক বা কোনো একটা মাধ্যমে হোক, একটা সয়েলের ভিতরে মিনিমাম কতটুকু ভয়েড রেশিও আনা যাইতে পারে, সেটা কম্প্যাকশনের মাধ্যমে হোক না কেন, ঠিক আছে। এইটা হলো মিনিমাম ভয়েড রেশিওকে বলি। আর ই দ্বারা বোঝাই হলো ন্যাচারাল অবস্থায় যে সয়েলটা আমরা প্রকৃতি থেকে কালেক্ট করে নিয়ে আসছি বা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসছে আমাদের প্রজেক্টের ফিল্ডে, সেই সয়েলের কি পরিমাণ ভয়েড রেশিও আছে, এই ই দ্বারা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই তিনটা মিনিংটা বুঝতে হবে, নোটেশনটা বুঝতে হবে। তো আমরা যদি প্রকৃতটা থেকে ম্যাক্সিমামটা থেকে প্রকৃতটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, আমাদের প্রকৃত ভয়েড রেশিওর চেঞ্জ কতটুকু আছে, পার্থক্য কতটুকু, এই প্রকৃত ভয়েড রেশিওর পার্থক্য এবং সর্বোচ্চ ভয়েড রেশিওর পার্থক্য, এই অনুপাতকে আমরা কি বলি, রিলেটিভ ডেনসিটি বলা হয়। এইটার মাধ্যমে আমরা সাধারণত বুঝতে পারি যে আমাদের এই সয়েলটা যে লুজ সয়েল, ভেরি লুজ সয়েল, না ডেন্স সয়েল, না ভেরি ডেন্স সয়েল, আমাদের সয়েলটা কি অবস্থায় আছে, তার ডেন্স, তার যদি তোমার এইটার মান যত তোমার হলো বেশি হবে, যত বেশি হবে তার মানে আমরা তত কি বুঝবো, সেটা তত বেশি ডেন্স সয়েল। তো এই আইডিয়ার উপরে ডিপেন্ড করে আমরা সয়েলের ডেনসিটির ডেন্সের ক্লাসিফিকেশনটা করতে পারি, যে সয়েলটা কি অবস্থায় আছে, কি কন্ডিশনে আছে, লুজ কন্ডিশনে আছে যে সেটা খুবই আলগা অবস্থায় আছে, কম্প্যাক্ট করতে হবে, নাকি ডেন্স কন্ডিশনে আছে যে কম্প্যাক্ট করার প্রয়োজন নাই, বা এটার উপরে আমরা এমনি রোড কনস্ট্রাকশন করতে পারবো। এইটা আমরা এখান থেকে রিলেটিভ ডেনসিটির উপরে ভিত্তি করে ক্লাসিফাই করতে পারি। তো চলো আমরা সেই ক্লাসিফাইটা একটু দেখব। আচ্ছা তাহলে দেখো, এগুলো হলো রিলেটিভ ডেনসিটি পার্সেন্টেজ, তোমাকে অবশ্যই শতকরায় নিতে হবে। আমরা সাধারণত শতকরায় নেওয়ার জন্য এটার সাথে 100 গুণ করি, অর্থাৎ এখানে 100 গুণ করে দিতে হবে, ঠিক আছে। শতকরায় নেওয়ার জন্য এখানে কি করতে হবে, শতকরায় নেওয়ার জন্য 100 গুণ করে দিতে হবে, বুঝতে পারছো, গুণ 100। তো এই হলো শতকরায় নেওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হতো। আচ্ছা যাই হোক, এটা আমাদেরকে পার্সেন্টেজে নিতে হবে। যখন 0 থেকে 15 এর মধ্যে হবে তখন আইডি এর মান, তখন আমরা বলবো ভেরি লুজ সয়েল, 15 থেকে 50 এর মধ্যে লুজ, 50 থেকে 70 এর মধ্যে হলে আমরা বলবো হলো মিডিয়াম সয়েল, 70 থেকে 85 এর মধ্যে হলে আমরা ডেন্স সয়েল বলবো, আর 85 থেকে 100 এর মধ্যে হলে ভেরি ডেন্স সয়েল বলবো।
তবে সাধারণত একটা সয়েল তুমি কম্প্যাকশন করে 85 থেকে 100% কম্প্যাকশন কখনো করতে পারবে না, অর্থাৎ 100% ভয়েড রেশিওকে কোনো সময় রিমুভ করতে পারবে না। বুঝতে পারছো? একটা হলো 100% ভয়েড রেশিওকে রিমুভ করতে পারবে না, আর রিলেটিভ ইনডেক্স কখনো একদম 100% পাবে না। বুঝতে পারছো? এটা পসিবল না কম্প্যাকশন করে। ওকে, তো এই হলো আমাদের রিলেটিভ ডেনসিটি সম্পর্কে ধারণা। এখন আমরা দেখব হলো রিলেটিভ ডেনসিটি আমরা দেখলাম, এখন হলো কম্প্যাকশন দেখব, রিলেটিভ কম্প্যাকশন। ঠিক আছে, রিলেটিভ। আচ্ছা, রিলেটিভ কম্প্যাকশন কাকে বলা হয়? আচ্ছা, রিলেটিভ কম্প্যাকশন কাকে বলা হয়? রিলেটিভ কম্প্যাকশনকে আমরা আরসি দ্বারা প্রকাশ করি। রিলেটিভ কম্প্যাকশন সাধারণত ফিল্ডে, রিলেটিভ কম্প্যাকশনের সংজ্ঞাটা আমি বলতেছি, একটু খেয়াল করো। যে সাধারণত ফিল্ডে যে শুষ্ক একক উষ্ণতা থাকে মাটিতে, ফিল্ডে আমরা যেখানে কাজ করি, ওয়ার্ক করবো আর কি, প্রজেক্টে, ফিল্ডে যে শুষ্ক একক উষ্ণতা থাকে এবং তার ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি যেটা হয়, ম্যাক্সিমাম, সেটা ল্যাবে হতে পারে, আমরা ল্যাবে বাইরে করতে পারি। তো ফিল্ডে শুষ্ক একক ওজন ড্রাই ডেনসিটি এবং ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটির অনুপাতকে আমরা বলি হলো রিলেটিভ কম্প্যাকশন। রিলেটিভ কম্প্যাকশন কি? ফিল্ডে ড্রাই ডেনসিটি কি ফিল্ডে আর হলো গামা ডি ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি এর অনুপাতকে আমরা বলবো হলো রিলেটিভ কম্প্যাকশন। আচ্ছা, এই রিলেটিভ কম্প্যাকশন আর রিলেটিভ ডেনসিটির মধ্যে একটা সম্পর্ক আছে, বুঝতে পারছো? এই রিলেশন বিটুইন রিলেটিভ ডেনসিটি এন্ড রিলেটিভ কম্প্যাকশন, এখন আমরা সেটা দেখব। রিলেটিভ কম্প্যাকশন ইকুয়াল টু 80 প্লাস 0.2 ইনটু রিলেটিভ ডেনসিটি আইডি। সো তোমরা হাতে দিয়ে দিলে অসুবিধা নেই, ঠিক আছে? যে রিলেটিভ কম্প্যাকশন ইকুয়াল টু, আমরা এই আইডি থেকে রিলেটিভ কম্প্যাকশনও বাইর করতে পারি, যে আমাদের আইডি একটা সয়েলে এত, তাহলে আসলে রিলেটিভ কম্প্যাকশনটা কতটুকু হয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট ধরা হয়? 20% আর কি। বুঝতে পারছো? এই যে দেখো 20%। তো এইটা হলো আমাদের রিলেশন বিটুইন রিলেটিভ কম্প্যাকশন আর রিলেটিভ ডেনসিটির মধ্যে সম্পর্ক কতটুকু, সেইটা আমরা বাইর করতে পারি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বুঝতে পারছো? এই কারণে আমি এগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতেছি। তাহলে আরো একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় হলো কলাপসিবিলিটি। ঠিক আছে, এই কলাপসিবিলিটি প্রপার্টিটা আমরা নিয়ে একটু আলোচনা করব। ওকে, কলাপসিবিলিটি প্রপার্টি কাকে বলা হয়? সাধারণত সয়েলের মধ্যে উইদাউট এনি প্রেসার এন্ড লোড, যদি কোনো সয়েলের উপরে কোনো ধরনের প্রেসার ছাড়াই বা লোড দেওয়া ছাড়াই, শুধুমাত্র পানির উপস্থিতির কারণে বা পানি প্রয়োগের কারণে সয়েলের যে সেটেলমেন্টটা হয়, সয়েলের যে ভয়েডের মধ্যে চেঞ্জটা আসে, সেইটাকে আমরা সয়েলের সেই প্রপার্টিকে আমরা জানি হলো কলাপসিবিলিটি প্রপার্টি। বুঝতে পারছো? তো সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা দেখো, এইটা হলো আমাদের কলাপসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, তো কলাপসিবিলিটি কি জিনিসটা আমি আগেই তোমাদেরকে বললাম, যে আমি সয়েলের উপরে কোনো প্রেসার প্রয়োগ করা ছাড়াই শুধু পানির পরিমাণ বৃদ্ধির কারণেই সয়েলের ভিতরে যে সেটেলমেন্টটা হয়, সয়েলের ভয়েড রেশিওর মধ্যে যে চেঞ্জটা হয়, সেইটাকে আমরা বলি হলো কলাপসিবল প্রপার্টি, সয়েলের কলাপসিবল প্রপার্টি আর কলাপসিবিলিটি। তো এখানে কলাপস পোটেনশিয়াল সিপি ইকুয়াল টু আমরা লিখতে পারি চেঞ্জিং ভলিউম। এই যে সয়েলের আয়তনের পরিবর্তন হলো, চেঞ্জিং ভলিউম ওভার টোটাল ভলিউম, এর অনুপাতকে আমরা কলাপস পোটেনশিয়াল বা কলাপসিবিলিটি বলি। চেঞ্জিং হাইট, তো সয়েলের যদি ফর এক্সাম্পল ধরো সয়েল, এইটা একটা সয়েল আছে, ওকে, তো সয়েলের কনস্ট্যান্ট এরিয়া, আমাদের এই সয়েল একটা সিলিন্ডারের মধ্যে নেওয়া হয়, এই সিলিন্ডারের চারিপাশ তো ঘেরাও করা থাকে, এরা মানে এরিয়া তো বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার মানে এর হলো কনস্ট্যান্ট ভলিউম থাকে আর কি বলে কনস্ট্যান্ট এরিয়া থাকে, যে এর ক্রস সেকশনাল এরিয়ার কোনো চেঞ্জ হয় না। ধরো এইটা একটা তুমি সয়েল একটা কিউবের মধ্যে নিছো, তাহলে এই যে তার যে সারফেসটা আছে, তার এরিয়া যেটা আছে, এই যে তুমি উপরে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই এরিয়াটা কি কনস্ট্যান্ট এরিয়া, এই এরিয়াটা কি কনস্ট্যান্ট এরিয়া থাকে, তাই না? তাহলে তার চেঞ্জ হওয়া মানে কি, ভলিউমের মধ্যে চেঞ্জ হওয়া মানে কি, হাইটের মধ্যে চেঞ্জ হওয়া বোঝায়, কারণ তার এরিয়াটা কনস্ট্যান্ট। তো তার ভলিউম অফ ভয়েড, আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, আমি তোমাদের শুরু থেকেই বলতেছি একটা কথা,
যে সয়েলের ভলিউম চেঞ্জ বলতে বোঝায় হলো ভয়েডের চেঞ্জ। কারণ সলিড অংশের তো ভাই একটা সয়েলের ফেজ ডায়াগ্রামে তুমি দেখছো একটা সলিড অংশ থাকে আর একটা হলো ভয়েড। তো ভয়েড অংশের চাপ প্রয়োগ করো, প্রেসার প্রয়োগ করো, পানি ঢালো, যাই হোক সব ভয়েড অংশের পরিবর্তন হবে। এই সলিড তো একদম ফিক্সড, সলিড তো একদম সলিডই, সলিড তো সলিডই, এটার ভলিউম কিভাবে তুমি প্রেসার প্রয়োগ করে চেঞ্জ করবা? ইম্পসিবল। সয়েলের ভলিউম, সলিড অংশের ভলিউম হলো কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হইলে, ভলিউমের পরিবর্তন হইলে কোথায় হয়? ভয়েড অংশ। এই জিনিসটা সব সময় মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো, যদি আমাদের সয়েলের চেঞ্জ হয় ভলিউম, তাহলে এখানে চেঞ্জ হয়। এই যে আমি লাল কালি দিয়ে তোমাদের একটু দেখাই, এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই যে এই ভলিউমটা তোমার এতটুকু ভলিউম কি হবে? চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? এতটুকু ভলিউম কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই এতটুকুর হাইট চেঞ্জ হবে। দেখো টোটাল হাইট আগে ফর এক্সাম্পল ধরে নাও, টোটাল হাইট আগে h নট ছিল, বুঝতে পারছো? তাহলে ভলিউমের চেঞ্জ হয়ে যাওয়া মানে কি? আমাদের এরিয়া তো সেম, তাহলে আমাদের ভলিউম, চেঞ্জিং ভলিউম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এরিয়া ইনটু চেঞ্জিং হাইট। দেখো আমরা এখানে কি লিখতে পারি? চেঞ্জিং ভলিউম ইকুয়াল টু এরিয়া ইনটু চেঞ্জিং হাইট। তাহলে এরিয়া তো কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কতটুকু চেঞ্জ হলো? চেঞ্জিং হাইটটা। এরিয়ার সাথে তোমরা জানো ক্ষেত্রফলের সাথে হাইট গুণ করে দিলে আমরা কি পাই? আয়তন পাই। তাহলে কতটুকু ভলিউম চেঞ্জ হয়ে গেছে তার হাইটটা গুণ করে দিলে কতটুকু, সরি কতটুকু চেঞ্জ হয়ে গেছে, সেটেলমেন্ট হয়েছে, তার হাইটটা যদি আমি কি করি? গুণ করে দেই এরিয়ার সাথে, তাহলে আমাদের চেঞ্জিং ভলিউমটা কতটুকু ভলিউম পরিবর্তন হয়েছে সেটা পাবো, বুঝতে পারছো? ধরো যে এতটুকু তোমার কি হয়েছে? ভলিউম চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা এইটার কিছু বিষয় দেখবো আর কি, হ্যাঁ? এই জিনিসটা আমরা একটু সলিউশন দেখব। তাহলে টোটালটার ভলিউম ধরো, টোটালটার ভলিউম ধরো যে ভি, তাহলে এই এতটুকুর যে ভলিউম চেঞ্জ হইলো, এই চেঞ্জিং ভলিউমটাকে আমরা বলতেছি হলো, কি বলতেছি বলো তো? ডেল ভি। এতটুকুর পরিমাণ কত? ডেল ভি, বুঝতে পারছো? তাহলে আমরা কি জানি? আমরা এই জিনিসটা দেখবো আগে কিভাবে আসে। আমরা কি জানি? যে উই নো void ratio equal to volume of void divided solid অংশের আয়তন, ঠিক আছে? এইটা আমরা জানি। এগেইন আমরা কি বলতে পারি? যে চেঞ্জিং ভয়েড রেশিও, তা এখন আমরা বলতেছি আগে ভয়েড রেশিও সমান এইটা ছিল, তাহলে এখন চেঞ্জিং ভয়েড রেশিও, ভয়েড রেশিওর পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে পানি অ্যাড করার ফলে? ভয়েড রেশিওর পরিবর্তন আমরা কি বলতে পারি? না চেঞ্জিং ভয়েড অংশের আয়তন, চেঞ্জিং ভয়েড অংশের আয়তন ডিভাইডেড সলিড অংশের আয়তন। এটা আমরা বলতে পারি না? বলতে পারি তো নাকি? তাহলে এখান থেকে যে আমাদের কতটুকু ভয়েড অংশের পরিবর্তন হইলো, ভয়েড রেশিওর পরিবর্তন হইলো, সেটা হলো কতটুকু ভয়েড অংশের পরিবর্তন হইলো ডিভাইডেড সলিড অংশের আয়তনের অনুপাতকে আমরা কি বলবো? চেঞ্জিং ভয়েড রেশিও। তাহলে সেখান থেকে আমরা কি এটা লিখতে পারি না যে ভি ডেল ভি, ভি ইকুয়াল টু ডেল ই ইনটু ভিএস, তাই কি না? এটা লেখা যায়। আবার আবার আমরা কি জানি? আবার আমরা জানি হলো যে ভি টোটাল আয়তন, এই যে ভি ইকুয়াল টু টোটাল আয়তন সমান সমান কি হয়? টোটাল আয়তন ইকুয়াল টু ভয়েড অংশের আয়তন প্লাস সলিড অংশের আয়তন। এই জিনিসটা আমরা জানি। এখান থেকে দেখো আমরা এখান থেকে আরেকটা সমীকরণ পাই, যে এখান থেকে আরেকটা সমীকরণ পাবো যে ভিভি ইকুয়াল টু ই ইনটু ভিএস। তাহলে এখন আমরা ভয়েড অংশের আয়তন সমান সমান ইভি লিখতে পারি কিনা? ভয়েড রেশিও ইনটু ভিএস। তাহলে টোটাল আয়তন ইকুয়াল টু আমরা লিখবো এখানে যে ইভিএস প্লাস ভিএস। তাহলে ভিএস যদি তুমি কমন নাও,
তাহলে কি থাকবে এখানে ভিএস যদি তুমি কমন নাও তাহলে কি থাকবে ভিএস কমন নিলাম 1 প্লাস ই থাকলো। তার মানে আমি লিখতে পারি যে ভিএস ইকুয়াল টু ভি ডিভাইডেড 1 প্লাস ই। ঠিক আছে, ভি ডিভাইডেড 1 প্লাস ই। এখন আবার দেখো যে ভিএস সমান সমান আবার কি লেখা যায়, ভিএস সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, ভিএস সমান সমান খেয়াল করো এখানে ভিএস সমান সমান আমরা কি লিখতে পারি যে ভিএস ইকুয়াল টু ডেল ভি ভি ডিভাইডেড ডেল ই, এটা লেখা যায় তাই না? তাহলে দেখো আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা একটু খেয়াল করো। তাহলে ভিএস এর জায়গাতে আমরা লিখলাম হলো ডেল ভিভি, ডেল ভি অর্থাৎ ভয়েড রেশিওর পরিবর্তন ডিভাইডেড ডেল ই ইকুয়াল টু ভি ডিভাইডেড 1 প্লাস। তাহলে এখন এইটাকে এই পারে নিয়ে আসো, ওইটাকে ওই পারে নিয়ে যাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল ভি ভি ডিভাইডেড ভি ইকুয়াল টু ভি ডিভাইড ডেল ই ডিভাইডেড 1 প্লাস। তাহলে দেখো এই যে আমাদের সমীকরণটা দাঁড়াবে। দেখো ডেল ভি চেঞ্জিং ভয়েড রেশিও, চেঞ্জিং ভয়েড ভলিউম ডিভাইডেড ওভার টোটাল ভলিউম ইকুয়াল টু চেঞ্জিং ভয়েড রেশিও ডিভাইডেড 1 প্লাস ই। এই যে এইটা আর এই সমীকরণটা পাইলাম আমরা। তো এখান থেকে আবার এই সমীকরণ পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে একটু আচ্ছা খেয়াল করো যে এই জায়গা থেকে আমরা কিভাবে ভলিউমটা পাইতে পারি, খেয়াল করো এখানে। তো এখান থেকে আমরা কিভাবে ভলিউমটা পাবো, দেখো এইটা তো এখানে থাকলোই, আমি এখানে ঘর করে দিচ্ছি যে ডেল ই ডিভাইডেড 1 প্লাস ই ইকুয়াল টু আমরা ডেল ভি ভি ডিভাইডেড টোটাল ভি লিখতে পারি তাই না? এখন এই ডেল ভি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ডেল ভি ভি, ডেল ভি ভি ভয়েড অংশের আমার চেঞ্জিং ভয়েড অংশের পরিমাণ সমান সমান তো আমরা হলো ডেল ভি বলতে পারি, কতটুকু পরিবর্তন হবে। আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে আমাদের পরিবর্তন কোথায় হয়, ভয়েড অংশে হয়। তার মানে আমাদের আয়তনের পরিবর্তন মানে আমরা বলতে পারি, এইটা মানে আমরা বলতে পারি যে ভয়েড অংশের পরিবর্তন। আয়তনের পরিবর্তন মানেই কি সলিড অংশের তো পরিবর্তন হবে না, তার মানে আয়তনের যে পরিবর্তন হচ্ছে সেটা কার পরিবর্তন হচ্ছে, ভয়েড অংশের পরিবর্তন। তার মানে আমরা ভয়েড অংশের পরিবর্তন সমান সমান আয়তনের পরিবর্তন বলতে পারি। তাহলে এইটা আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি a ইনটু ডেল এইচ, আর তাহলে নিচে টোটাল ভলিউমটা কত হবে, টোটাল ভলিউম ইকুয়াল টু কি হবে বলো তো, এই যে সারফেস এরিয়া ইনটু হাইট, টোটাল হাইট এইচ নট। ঠিক আছে, তাহলে a a যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে শুধু থাকে কি ডেল এইচ ডিভাইডেড এইচ নট। এই দেখো ডেল এইচ ডিভাইডেড এইচ নট। তাহলে এইটাকে আমরা বলি হলো কলাপস পোটেনশিয়াল। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্থিতি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আবার এইটাকে যদি আমরা একটু দেখো, দেখো কতটুকু বসে গেল, কতটুকু মাটি কি হয়ে গেল, সেটেল হইলো। সেটেলমেন্টটা যদি বাহির করতে যাই তাহলে আমরা এখান থেকে দেখো সেটেলমেন্টটাও বাহির করতে পারি, এটাকে ওয়ান ডাইমেনশনাল সেটেলমেন্টও বলে। তাহলে আমরা সেটেলমেন্ট সমান সমান কি লিখতে পারি, দেখো এই ইকুয়েশন আর এইটা যদি সমান করি আমরা ডেল এইচ, এখান থেকে দেখো এখান থেকে আমি এই জায়গাতে দেখাচ্ছি ডেল এইচ ডিভাইডেড এইচ নট ইকুয়াল টু ডেল ই ওয়াইড রেশিও চেঞ্জ 1 প্লাস, তাই না? তাহলে আমাদের কতটুকু সেটেলমেন্ট হইলো ডেল এইচ, অথবা আমরা সেটেলমেন্টকে এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা যাই হোক তুমি এস দ্বারা প্রকাশ করো বা যেটা দ্বারা প্রকাশ করো, সেটেলমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল ই ডিভাইডেড 1 প্লাস ই ইনটু এস নট, অর্থাৎ তার আদি উচ্চতা কতটুকু ছিল, লেয়ারের উচ্চতা কতটুকু ছিল। তাহলে এইটাকে আমরা অনেক সময় সেটেলমেন্ট নামেও বলি আর কি, যে সেটেলমেন্ট কতটুকু হবে এস। বুঝতে পারছো? তাহলে এইটা তুমি মনে রাখো, এইটা হলো সেটেলমেন্টের সূত্র, এইটা তোমার কাজে লাগবে। এই যে এইটা আর এইটা তোমার হলো কলাপস পোটেনশিয়াল সূত্র। এই কলাপস পোটেনশিয়াল এই এখান থেকেই আমরা হলো সেটেলমেন্টের ধারণাটা পাই। এই কারণে আমি তোমাদেরকে এত কিছু ভেঙে দেখালাম যে একটা সয়েলের কলাপস পোটেনশিয়াল বলতে তাহলে আমরা কি কি শিখলাম, একটা সয়েলের কলাপস পোটেনশিয়াল বলতে কি বোঝায়, বা কি বলে কলাপসিবিলিটি বলতে কি বোঝায়,
যে কোনো রকমের চাপ প্রয়োগ করা ছাড়া এটা যদি পানির পরিমাণ অ্যাড করা হয় তাহলে সেটেলমেন্ট হয়। আর একেই যে ধরনের কারণে এই সেটেলমেন্ট হয় তাকে আমরা কলাপসিবিলিটি বলি। আর এই কলাপসিবিলিটি ইকুয়াল টু কলাপস পোটেনশিয়াল ইকুয়াল টু আমরা লিখতে পারি চেঞ্জিং ভলিউম ডিভাইডেড টোটাল ভলিউম। এই চেঞ্জিং ভলিউমটা কি, চেঞ্জিং ভয়েড আমরা বলতে পারি। কারণ কি আমাদের সলিডের মধ্যে তো কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না, চেঞ্জ যা আসবে ভয়েডের মধ্যে আসবে। তার মানে টোটাল ভলিউমের চেঞ্জ হওয়া মানে ওই ভয়েডেরই চেঞ্জ হইছে আর কি, চেঞ্জিং ভয়েড আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, ওইটা কি ডিভাইড ইকুয়াল টু কি হবে, চেঞ্জিং হাইট ডিভাইডেড টোটাল হাইট ইকুয়াল টু চেঞ্জিং ভয়েড রেশিও ডিভাইডেড 1 প্লাস ই। এখান থেকে কিভাবে কোনটা হয় এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো তোমরা শুধু এই সূত্র আর এই সূত্রটা একটু সেটেলমেন্টের জন্য, ওয়ান ডাইমেনশনাল সেটেলমেন্টের জন্য এই সূত্রটা পড়ো। আমাদের এটা সেটেলমেন্টের অঙ্কে কম্প্রেসিবিলিটি যখন করব সেই অধ্যায়ে আমাদের কাজে লাগবে এইটা আর এইটা দুইটা। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই অধ্যায়ের আলোচনা শেষ। আমরা এক নজরে সূত্রগুলোকে এক জায়গাতে এগ্রিগেট করে তোমাদেরকে দেখাবো যে এই আমরা যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেই টপিকসে কি কি সূত্র আছে, তারপর আমরা দুই চারটা অঙ্ক করে দিয়ে ইনডেক্স প্রপার্টিটা শেষ করে দিই। তাহলে দেখো আমরা এই সেকশনের এক নজরে এই সূত্রগুলো দেখে নিই। অ্যাক্টিভ নাম্বার, অ্যাক্টিভিটি নাম্বার, এসি ইকুয়াল টু আমরা যেটা দেখলাম যে প্লাস্টিক ইনডেক্স ডিভাইডেড ড্রাই ওয়েট ফাইনাল দেন 0.002 মিলিমিটার। সেনসিটিভিটি নাম্বার, সেনসিটিভিটি ইকুয়াল টু আমরা বলতে পারি যে হলো আনডিস্টার্ব স্ট্রেংথ ডিভাইডেড ডিস্টার্ব স্ট্রেংথ। লস অফ স্ট্রেংথ হিসাবে আমরা সেনসিটিভিটিকে জানি। রিলেটিভ ডেন্সিটি আইডি ইকুয়াল টু ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, ই ম্যাক্সিমাম সরি ই ম্যাক্সিমাম মাইনাস ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, অথবা আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাই না? রিলেটিভ কম্প্যাকশন ইকুয়াল টু আরসি ইকুয়াল টু আমরা বলতে পারি যে ফিল্ড ড্রাই ডেন্সিটি ডিভাইডেড ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, অথবা আমরা আরসি ইকুয়াল টু 0. কি বলে 80 প্লাস 80 প্লাস 0.2 ইনটু আইডি লিখতে পারি। সেটেলমেন্ট এসসি ইকুয়াল টু অথবা del AC ইকুয়াল টু আমরা লিখতে পারি চেঞ্জিং ভয়েড রেশিও ডিভাইডেড 1 প্লাস ই ইনটু del H, অর্থাৎ টোটাল হাইট যেটা আর কলাপসিবিলিটি ইকুয়াল টু এটা। তো এই কয়টা সূত্র আমরা এই সেকশনে দেখছি। তো আমরা দুই চারটা অঙ্ক করে দেখি, তাহলে আমাদের আশা করি যে প্রবলেম সমাধান হয়ে যাবে। এই সূত্রগুলো মনে রাখলে আমরা সব অঙ্ক সমাধান করতে পারবো। জিওটেকনিক্যাল মূল বিষয় হলো তোমাকে কনসেপ্ট একটু বোঝা, কনসেপ্ট বুঝলে তোমার সূত্র সহজে মনে থাকবে, আর সূত্র মনে থাকলে তুমি অঙ্ক যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে দেখো আমরা এই দুইটা অঙ্ক করে আজকে আমাদের টোটাল যেই ইনডেক্স প্রপার্টি অফ সয়েল আছে এই চ্যাপ্টারটা একদম ক্লোজ করে দিই। দেখো প্রথমে এই অঙ্কে কি বলতেছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন ভয়েড রেশিও। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভয়েড রেশিও কত, 0.7 আর 75 আর 0.4 দেওয়া আছে। তাহলে ই ম্যাক্স আর ই মিনিমাম এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখানে ডাটাগুলো যদি একটু এন্ট্রি করি, তাহলে ই ম্যাক্স equal to 0.75, E minimum 0.4। আমরা অঙ্ক করব, ডাটা এন্ট্রি করব। বিশিষ্ট স্থানটি সয়েলের নবনির্মিত একটি বাঁধের নমুনা মাটি পরীক্ষা করে আর্দ্র ঘনত্ব পাওয়া গেল। তাহলে একটা নবনির্মিত বাঁধ থেকে আমি কিছু মাটি নিয়ে আসলাম, নিয়ে এসে পরীক্ষা করে তার আর্দ্র ঘনত্ব অর্থাৎ গামা এর মান পাইলাম 111 পাউন্ড পার ফিট কিউব, তাই না? আর্দ্র ঘনত্ব পাইলাম। যদি ময়েশ্চার কন্টেন্ট, সেখানে যদি ময়েশ্চার কন্টেন্টের পরিমাণ কত বলছে 11% হয়, তার মানে কত 0.11, 11% হয়, নমুনার আপেক্ষিক গুরুত্ব জিএস এর মান, তার মানে আপেক্ষিক গুরুত্ব আমাদের দেওয়া আছে জিএস ইকুয়াল টু 2.68। আপেক্ষিক গুরুত্ব এত হয়, তাহলে বাঁধের কম্প্যাকশনের রিলেটিভ ডেনসিটি কত? তাহলে আমাদের প্রশ্ন চাইছে যে রিলেটিভ ডেনসিটি আইডি ইকুয়াল টু হোয়াট, এবং বাঁধের স্থায়িত্বে এইরূপ কম্প্যাকশন গ্রহণযোগ্য কি? উত্তরের পক্ষে যুক্তিযুক্ত। আমাদেরকে আইডি বাহির করতে হবে এবং এইরূপ কম্প্যাকশন বাঁধের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিনা সেটা আমাদেরকে বলতে হবে এবং যুক্তি দিতে হবে, তাই না? তাহলে এখানে আরেকটা জিনিস আমরা এখানে লিখে দেই, গামা ডাব্লিউ ইকুয়াল টু আমাদের জানা আছে কত, যেহেতু আমরা এফপিএস অঙ্ক আপটা দেওয়া আছে, তার মানে আমরা বলবো হলো 62.5 পাউন্ড পার ফিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা সলিউশনে আসি। তাহলে দেখো আমরা রিলেটিভ ডেনসিটির সূত্র জানি, ই ম্যাক্সিমাম মাইনাস ই। দেখো ই ম্যাক্স ই মিনিমাম দেওয়া আছে বাট ই দেওয়া নাই। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইটা ক্যালকুলেশন করে। তাহলে ই কোথা থেকে পাবো, আমরা গামা ডি থেকে ই পাবো। তো প্রথমে আমরা হলো গামা ডিটা বাহির করে নিব। যেখানে গিয়ে দেখতেছো ই নাই, তো তুমি প্রথম কাজ হলো গামা ডি বাহির করে দিবা। গামা ডি বাহির করলে ই পেয়ে যাবে। তাহলে গামা ডি সমান সমান আমরা কি লিখতে পারি, গামা প্লাস 1 প্লাস সরি 1 প্লাস ওমেগা, গামা ডিভাইডেড গামা ডি ইকুয়াল টু
গামা প্লাস গামা ডিভাইডেড 1 প্লাস ওমেগা। তাহলে এখানে কত আমাদের আছে 111, 1 প্লাস ওমেগার মান কত 0.11। এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে 100 পাউন্ড পার ফিট কিউব, তাই না? তাহলে গামাটি পেয়ে গেল। এখন তুমি হলো এই ই এর মানটা যে ন্যাচারাল অবস্থায় ভয়েড রেশিও ই এর মানটা আমরা বাইর করব কিভাবে? আমরা সূত্র জানি এগেইন গামা ডি ইকুয়াল টু এই সূত্র জানা আছে জিএস ওমেগা ডব্লিউ 1 প্লাস ই। তাহলে দেখো আমরা এখানে কি কি জানি? গামা ডি এর মান জানি 100, জিএস এর মান জানি 2.68 ইনটু গামা ডব্লিউ কত 62.5 ডিভাইডেড 1 প্লাস ই, 1 প্লাস ই আমরা জানি। তাহলে দেখো এটার সাথে যদি আমি ক্যালকুলেটরে সলভ ফাংশনে দেই ই ইকুয়াল টু চলে আসবে 0.675। তাহলে ই যখন পেয়ে গেলাম তাহলে গামা আইডিটা পাবো কিনা? এগেইন আমরা জানি আবার আইডি সমান আমরা কি লিখতে পারি বলো তো? আইডি ইকুয়াল টু আমরা জানি ই ম্যাক্সিমাম মাইনাস ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম, তাই না? তাহলে এই ইনটু 100। এখন এই মানটা যদি ই ম্যাক্সিমাম ই মিনিমাম এর মানটা যদি বসায় দাও, ই ম্যাক্সিমাম কত 0.75, ই মিনিমাম কত 0. সরি ই এর মান কত পাই হলো 0.675, 0.675 ডিভাইডেড ই ম্যাক্স এর মান কত এখানে বলো তো 0.75 মাইনাস ই মিনিমাম হলো 0.4। এটা যদি করো ইনটু 100 তাহলে আসবে হলো সরি 100 হবে এখানে, তাহলে আসবে কত 21.4%। 21.4। তাহলে 21.4% আসতেছে, এইটাই তাহলে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? তাহলে রিলেটিভ ডেনসিটি আইডি এর অ্যানসার আমরা পেয়ে গেলাম কত, এটার অ্যানসার একটা হয়ে গেল। এখন আমাদের কি বলতেছে বাঁধের স্থায়িত্বে এরকম কম্প্যাকশন কি গ্রহণযোগ্য? উত্তরের পক্ষে যুক্তি দাও। তো আমরা আইডি দেখে বললাম যে না এরকম কম্প্যাকশন গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আমরা জানি যে আইডি এর মান যদি কি হয় 15 থেকে 50 এর মধ্যে হয়, 50% এর মধ্যে হয়, তাহলে এটা হলো লুজ সয়েল। লুজ সয়েল যদি তুমি বাদে ইউজ করো তাহলে এটা হবে? এটা তো লুজ কন্ডিশনের মধ্যে পড়তেছে। তাহলে আমরা যুক্তি কি দিব নিচের দিকে তোমরা লিখে দিবা যে এইরূপ কম্প্যাকশন বাঁধের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছো? শুধু এইটা লিখলেই হবে। তুমি এইটা দেখায়া এটা লিখতে পারো যে যেহেতু এটা লুজ সয়েল সুতরাং এইরূপ কম্প্যাকশন বাঁধের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই জিনিসটা নিচে লিখে দিব। আমার বোর্ডের নিচে জায়গা নাই এই কারণে আমি আর লিখলাম না। হ্যাঁ, তো এখন আসলে দ্বিতীয় নাম্বার অঙ্কটা আমরা সমাধান করি। দেখো দ্বিতীয় নাম্বার অঙ্ক আমাদের কি বলতেছে? সূক্ষ্ম কণার মাটিতে ওজন অনুযায়ী কত পার্সেন্ট পলি আছে? 60% পলি মাটি আছে। 60% কি আছে? পলি মাটি আছে। তাহলে এখন বলো, আচ্ছা 60% পলি মাটি আছে আমরা বুঝলাম ডাটা। তাহলে আমরা বলবো কি সিল্ট আছে কত? পলি মাটি মানে কি সিল্ট, পলি আছে কতটুকু? 60%। তাহলে ক্লে কতটুকু আছে ভাইয়া? ক্লে কতটুকু আছে? তাহলে 100% থেকে 60% বাদ দাও, তাহলে 40% ক্লে থাকবে, মানে কাদা থাকবে হলো কত পার্সেন্ট? 40%। আর এই ক্লে মাটির আকারই তো কত 0.004 মিলিমিটার থেকে ছোট হয়, আর পলির আকার কত হয় 0.002 এর উপরে হয়, আর কাদা মাটির 0.002 এর নিচে হয়, তাই না? অর্থাৎ এর থেকে সূক্ষ্ম হয়। তার মানে আমাদের ক্লে আছে হলো 40% আমরা পাইলাম। ওকে, আচ্ছা তারপরে দ্বিতীয়ত কি বলতেছে? আছে মাটি 15 থেকে 20% পানির উপস্থিতিতে সেমি সলিড এর মতো ব্যবহার করে। 15 থেকে 28% পানির উপস্থিতিতে সেমি সলিড এর মতো আচরণ করে। যখন 15 থেকে 28% পানি থাকে সেটা কিভাবে কিসের মতো আচরণ করে? সেমি সলিড এর মতো আচরণ করে। এবং 40% পানির উপস্থিতিতে প্রবাহিত হয়। অর্থাৎ 40% পানির উপস্থিতিতে প্রবাহিত হচ্ছে, তার মানে সেইটা কি অবস্থায় আছে বলো তো? ওমেগা এন না প্রবাহিত হচ্ছে, এই যে লিকুইড স্টেটে চলে যাচ্ছে। তাহলে 40% পানিতে লিকুইডে হয়, আর 15 থেকে 28% কি হয়? সেমি সলিড স্টেটে থাকে। তাহলে আমাদের আডারবার্গের লিমিটে কি ছিল? এরকম ছিল না? দেখো তো
এইটা হলো শ্রিঙ্কেজ লিমিট, এইটা হলো প্লাস্টিক লিমিট, এইটা হলো সেমি সলিড স্টেট। তাহলে 15% থেকে 28% পর্যন্ত সেমি সলিড। তার মানে আমাদের প্লাস্টিক স্টেটে ওয়াটারের পরিমাণ কত? 28%। বুঝতে পারছো? প্লাস্টিক স্টেটে দেখো 15% থেকে 28% পর্যন্ত সেমি সলিড স্টেটে থাকে। এখানে আরেকটা হলো লিকুইড লিমিট ছিল, তাই না? লিকুইড লিমিট। তাহলে 15 থেকে 28 এর মধ্যে সেমি সলিড, তার মানে 28 এ হলো আমাদের প্লাস্টিক স্টেট আছে। আর 40% পানির উপস্থিতিতে সেইটা হলো লিকুইডের মতো আচরণ করতেছে। তার মানে লিকুইড লিমিটে ওয়াটারের পরিমাণ 40% আর প্লাস্টিক লিমিটে ওয়াটারের পরিমাণ 28%। বুঝতে পারছো? এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি প্রশ্নের মধ্যে কি কি চাইছে বলো তো? প্রশ্নের মধ্যে চাইছে অ্যাক্টিভ নাম্বার। তাহলে সলিউশন আমরা অ্যাক্টিভ নাম্বার ইকুয়াল টু কি জানি? অ্যাক্টিভিটি নাম্বার ইকুয়াল টু প্লাস্টিক ইনডেক্স ডিভাইডেড ক্লে এর ওজন। ক্লে এর ওজন ওই যে আমরা যেটা জানি যে ড্রাই ওয়েট ফাইনার দেন 0.002 মিলিমিটার। তো ওইটা তাহলে সেটা কার ওজন হচ্ছে বলো তো? ক্লে এর ওজন হচ্ছে। তাহলে ক্লে এখানে হবে ক্লে, পার্সেন্টেজ অফ ক্লে আমরা বাহির করব। তাহলে দেখো এখানে কি কি আছে? আইপি এর মান দেওয়া আছে হলো আমরা জানি না, এখান থেকে বাহির করব। দেখো আমরা আইপি ইকুয়াল টু কি জানি? প্লাস্টিক ইনডেক্স ইকুয়াল টু লিকুইড লিমিটে ওয়াটারের পরিমাণ মাইনাস প্লাস্টিক ইনডেক্সের পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি 40 মাইনাস 28। যেহেতু এটাও পার্সেন্টেজে নিলাম তাই ক্লে এর পরিমাণও আমাদের পার্সেন্টেজে নিতে হবে। তাহলে আমরা যদি এটা নেই পার্সেন্টেজে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 0.3। তাহলে অ্যাক্টিভ নাম্বার হলো আমাদের 0.3। তাহলে এখন 0.3 যদি অ্যাক্টিভ নাম্বার হয় তাহলে অ্যাক্টিভিটি অনুযায়ী এর ক্লাসিফিকেশন কি দাঁড়ায় বলো তো ভাইয়া? অ্যাক্টিভিটির ক্লাসিফিকেশনটা দেখো। তাহলে যদি অ্যাক্টিভ নাম্বার যদি এটা লেস দ্যান, অ্যাক্টিভ নাম্বার কি আছে? ইজ লেস দ্যান 0.75, তার মানে কি এইটা ইনঅ্যাক্টিভ সয়েল। ইনঅ্যাক্টিভ সয়েল যদি তোমাদের কাছে কমেন্ট চাই, তাহলে এইটাই হলো আমাদের অ্যানসার। এই যে 3 এখানেই হলো অ্যানসার। তো এই হলো আমাদের অঙ্ক। তো আমি আশা করি যে তোমরা ক্লিয়ার হইছো। তোমরা এই অঙ্কগুলা ইনডেক্স প্রপার্টির বিষয় একদম সম্পূর্ণ ক্লিয়ার। অঙ্কগুলা তোমরা সলিউশন করতে পারবা, কমেন্ট করতে পারো। আমি আশা করি যে তোমরা যদি এখন বইয়ের বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করো আর প্রবলেম থাকার কথা নয়। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনডেক্স প্রপার্টি আজকের ক্লাসের মাধ্যমে এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাসে সিপেজ এবং পরের ক্লাসগুলোতে পারমিয়াবিলিটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।